প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করার জন্য। প্রিয় দর্শক, এই মঞ্চে আপনারা কখনো দেখেছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা, কখনো বা স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পৃথক পৃথক বিতর্ক প্রতিযোগিতা। তবে চলমান ধারায় আমরা আমাদের পর্বগুলো সাজিয়েছি স্কুল ও কলেজ অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড পেরিয়ে আজকে আমাদের শিক্ষার্থীরা অবতীর্ণ হয়েছে কোয়ার্টার ফাইনালে। আপনাদের মূল্যবোধকে জাগ্রত করার জন্য আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদেশি চলচ্চিত্রের আমদানি আমাদের দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য হুমকি স্বরূপ। যে দুটো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজকের বিষয়কে কেন্দ্র করে যুক্তির দ্বৈরথে লিপ্ত হবেন, পক্ষ দল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা, বিপক্ষ দল ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। এবার পরিচিত হয়ে নেয়ার পালা আজকের পর্বের সব মেধাবী বিতার্কিকদের সাথে। পক্ষ দলে রয়েছে তাসনিম ইমাম নাবা, দশম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। রেজওয়ানা হাসান, দশম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। আহনাফ সিদ্দিক, দশম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। পক্ষ দলের সহযোগী বিতার্কিক হিসেবে রয়েছে তাহিয়া তাবাসসুম প্রভা, নবম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। তাহিয়া রহমান, নবম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। নাবিহা মানহা তাসিন, দশম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। ইশিকা আহসান, দশম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। বিপক্ষ দলে রয়েছে জারিন তাসনিম প্রিয়ম, দশম শ্রেণী, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। নুসরাত জাহান তাসনিম, দশম শ্রেণী, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। সামারা রোশনি, দশম শ্রেণী, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। বিপক্ষ দলের সহযোগী বিতার্কিক হিসেবে রয়েছে মাহদিয়া রহমান মারিসা, নবম শ্রেণী, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। তাসনিয়া হক, নবম শ্রেণী, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। ইশরাত জাহান তাসফিয়া, নবম শ্রেণী, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। জাইফা তাসনিম, নবম শ্রেণী, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। দুটি দলেরই সার্বক্ষণিক সহায়তার জন্য রয়েছেন দুজন তত্ত্বাবধায়ক শিক্ষক। পক্ষ দলে রয়েছেন সেহেলি আক্তার খান, সিনিয়র টিচার, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, মডারেটর, বিতর্ক ক্লাব। ম্যাডাম, আপনার কাছে জানতে চাইবো যে বিতার্কিকদের মেধার অপচয় রোধে আপনি কি করা উচিত বলে মনে করছেন? একজন বিতার্কিককে অবশ্যই দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকতে হবে, তার মানবিক গুণাবলী থাকতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে, এবং দিন শেষে অর্থাৎ তার শিক্ষা জীবন শেষ করে সে যাতে তার যোগ্যতা অনুযায়ী একটা কর্মসংস্থানের সুযোগ পায় সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। তা না হলে দেখা যাবে তার নিজের পছন্দ মতো কাজের জায়গাটি খুঁজে না পেয়ে এই মেধাবী সম্ভাবনাময়ী শিক্ষার্থী বিদেশে পাড়ি জমাবে এবং আমাদের দেশের মেধা পাচার হয়ে যাবে। বিপক্ষ দলের সহযোগী শিক্ষক হিসেবে রয়েছেন আমি রিয়া হায়দার, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি পড়াই। ম্যাডাম, একইভাবে আপনার কাছেও জানতে চাইবো যে বিতার্কিকদের প্রতিভার অপচয় রোধে আসলে করণীয় কি? প্রত্যেক স্কুলেই সহশিক্ষা কার্যক্রমের একটা ব্যাপার আছে, বিশেষ করে উপস্থিত বক্তৃতা এবং বিতর্ক প্রতিযোগিতা, এটা মেধা উন্নয়নে অনেক ভূমিকা রাখে। আমরা প্রত্যেকটা স্কুলেই যদি শিক্ষার্থীরা ওই বিতর্ক নিজেরা করতে পারে, নিজের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে পারে এবং উপস্থিত বক্তৃতা ওদের পড়াশোনার ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো করে, তাহলে বাইরে প্রতিযোগিতাগুলোয় ওদের যাওয়ার দরকার পড়ে না এবং পড়াশোনায়ও ওরা মনোযোগী হতে পারে। বিতার্কিকদের অবগতির জন্য এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে উভয় দলকে তাদের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সর্বমোট 19 মিনিট সময় প্রদান করা হবে। অংশগ্রহণকারী দল দুটো নিজেরাই নির্ধারণ করবে যে তারা এই 19 মিনিট সময়ের কতটুকু গঠনমূলক পর্ব এবং কতটুকু যুক্তিখণ্ডন পর্বে ব্যবহার করবে। তাছাড়া অংশগ্রহণকারী বিতার্কিকেরা কে কত মিনিট সময় বক্তব্য রাখবে সেটিও দলগুলোই নির্ধারণ করবে। যুক্তিখণ্ডন পর্বে প্রয়োজন বোধে উভয় দলই একজন অতিরিক্ত বিতার্কিককে সুযোগ প্রদান করতে পারবে অথবা গঠনমূলক পর্বের যে কেউ একজন যুক্তিখণ্ডন করতে পারবে। প্রত্যেক বিতার্কিকে নির্ধারিত সময়ের 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত এবং পূর্ণ সময়ের পরে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। দর্শক মণ্ডলী, এখন আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে, যাদের সুচিন্তিত প্রদেয় ব্যালটের দ্বারাই আজকের প্রতিযোগিতার জয় পরাজয় নিষ্পন্ন করা হবে। আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক।
এবারে মঞ্চে আসছেন জনাব রথীন্দ্রনাথ দত্ত, প্রাক্তন বিতার্কিক ও সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। সবশেষে মঞ্চে আসছেন অধ্যাপক ডক্টর হারুনার রশিদ, প্রক্টর, মডারেটর ও সাবেক সভাপতি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। বিজ্ঞ বিচারকবৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ ও খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। আমি প্রথমেই পক্ষ দলের প্রথম বিতার্কিক তাসনিম ইমাম নাবাকে তার যুক্তি উপস্থাপনের জন্য অনুরোধ করছি। তার দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে 6 মিনিট। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে। কি সাবলীল প্রেমের বহিঃপ্রকাশ। 2009 সালে যখন মনপুরা সিনেমাটি আসে তখন প্রতিটি দর্শক চোখে জল নিয়ে সিনেমা হল থেকে বের হচ্ছিল। মনপুরা দ্বীপে সোনাই প্রেমে পড়ে পরীর, নদীর সাঁতরে সে আসে পরীকে এক ঝলক দেখবে বলে। কাহিনীর বিবর্তনে সোনাইকে না পেয়ে আত্মহত্যা করে পরী। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, গাইতে গাইতে সোনাই এসে দেখল তার পরী কাফনে মোড়া। গ্রাম বাংলার প্রকৃতি, সাবলীল প্রেম এবং বিরহে মিশে মনপুরা উপস্থাপন করল বাংলা সমাজের এক অনন্য চিত্র। আফসোস, মনপুরার মতো সিনেমা সচরাচর আর দেখা যায় না। এমত অবস্থায় বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বিদেশি চলচ্চিত্রের আমদানি আমাদের দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য হুমকিস্বরূপ। পক্ষে অবস্থান করছি যে সকল চলচ্চিত্র বিদেশি মিডিয়া হাউস যেমন ইয়াশ রাজ ফিল্মস দ্বারা প্রযোজিত এবং যেটির মূল সিনেমা বিদেশি ভাষায় বানানো, সেগুলোই হলো বিদেশি চলচ্চিত্র। আমদানি চলচ্চিত্র আমদানি করার অর্থ কোনো নির্দিষ্ট অর্থের বিনিময়ে সিনেমা দেশের প্রেক্ষাগৃহে দেখানোর অধিকার কিংবা রাইটস কিনে নেওয়া এবং সেটাকে মূল ভাষায় রেখে কিংবা ডাবিং করে প্রচার করা। এবার আসি দেশীয় চলচ্চিত্র শিল্পের সংজ্ঞায়নে। দেশীয় উৎপাদিত তথা দেশীয় প্রযোজনা সংস্থা কর্তৃক প্রযোজিত চলচ্চিত্রসমূহ এবং এটির সাথে সম্পর্কিত বিভিন্ন শিল্পী এবং প্রেক্ষাগৃহ ইত্যাদি মিলে তৈরি হয় চলচ্চিত্র শিল্প এবং হুমকিস্বরূপ অর্থাৎ চলচ্চিত্র বিকাশের জন্য বাধা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ আমরা হুমকির 3টি মানদণ্ড নির্ধারণ করেছি। 1. চলচ্চিত্রের মান উন্নয়ন, 2. চলচ্চিত্র শিল্পীদের অবস্থান এবং উন্নয়ন ও 3. চলচ্চিত্র শিল্পের প্রযোজনা সংস্থা, প্রেক্ষাগৃহ ইত্যাদির অর্থ উপার্জন। বিদেশি চলচ্চিত্রের জন্য এই 3টি ক্ষেত্রে বিকাশ বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা, এটিই আজ আমাদের বিতর্কের মুখ্য বিষয়। কেন আমাদের দেশি চলচ্চিত্র চাইলেও বিদেশি চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতায় নামতে পারে না? 3টি কারণ। 1. প্রণোদনা কিংবা বাজেট। বাংলাদেশে গত বছর 10 এপ্রিল সাইন হওয়া চুক্তি অনুযায়ী সাফটা দেশগুলো থেকে 10টি সিনেমা আদান প্রদানের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এর জের ধরে প্রথমে আসে জওয়ান, তারপর কিসি কা ভাই কিসি কি জান, এরপর রণবীর কাপুরের অ্যানিমেল এবং সামনে আসছে প্রভাসের সালার। তথ্যসূত্রে www.statistica.com। এর আগেও বাংলাদেশে হলিউডের মুভিগুলো মাল্টিপ্লেক্সগুলোতে আসতো, কিন্তু সেটি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য সীমাবদ্ধ ছিল। তবে এই নতুন চুক্তি ভয়ঙ্কর। জওয়ান মুভির জন্য অন্তর্জাল এবং মুশফিকুর রহমান গুলজারের দুঃসাহসী খোকার রিলিজ ডেট 3 বার পিছাতে হয়েছে। আর কেনই বা হবে না? যেখানে জওয়ান মুভির বাজেট বাংলাদেশ টাকায় প্রায় 450 কোটি টাকা, সেখানে বাংলাদেশের অন্তর্জালী সিনেমার বাজেট কত জানেন? মাত্র 6 কোটি টাকা। অবশ্য 3 বার রিলিজ ডেট পিছিয়েও জওয়ানের ছোবল থেকে মুক্তি পায়নি অন্তর্জাল। শেষমেশ সিনেমাটি হলো ফ্লপ, যদিও কাহিনী এবং নির্মাণ ছিল চমৎকার। 2. স্টার পাওয়ার। জওয়ান, কিসি কা ভাই কিসি কি জানের নায়ক শাহরুখ খান, সালমান খান, যাদের সারা বিশ্ব এক নামে চেনে, তাদের সাথে আমাদের দেশের শাকিব খান, সিয়াম, চঞ্চল চৌধুরী কিংবা শরীফুল রাজকে প্রতিযোগিতা করতে বাধ্য করা একটু লজ্জাস্কর নয় কি? অবশ্যই, কারণ এই তারকাদের মাঝে পার্থক্য করতে গেলে আকাশ পাতাল পার্থক্য। তাই কোনোভাবে এই দুয়ের মাঝে আমরা প্রতিযোগিতা করতে পারি না। 3. আমাদের মার্কেট ছোট। বলিউডের জন্য আমাদের দেশ খুব ক্ষুদ্র একটি মার্কেট। কিছু তথ্য দিই, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। রণবীর কাপুরের অ্যানিমেল মুভি রিলিজ হয় ডিসেম্বরের 1, 2023 তারিখে সারা বিশ্বে। এর সাথে বাংলাদেশের আরও 48টি হলে। সারা বিশ্ব থেকে আয় করে মোট 1205 কোটি টাকা। বাংলাদেশ থেকে এর আয় হয় সামান্য একটি অংশ। এই মুভি বানাতে মোট খরচ হয়েছিল 150 কোটি টাকা এবং ইতিমধ্যেই ভারতের 4000টির বেশি পর্দায় অ্যানিমেল মুভিটি মুক্তি পেয়েছে।
সেখানে এরকম বড় বাজেটের সিনেমার টাকা তোলা সম্ভব, তবে আমাদের মতো ক্ষুদ্র দেশে নয়। কারণ আমাদের দেশে সর্বোচ্চ আয় প্রিয়তমার, যা হলো 41 কোটি টাকা, যা কিনা অ্যানিমেলের বাজেটেরই কাছে না। যেহেতু আমাদের সিনেমার রপ্তানি হয় না বাহিরে, তাই আমাদের পক্ষে হাই ভিএফএক্স দিয়ে বড় বাজেটের মুভি বানানো এবং জাওয়ান কিংবা অ্যানিমেলের সাথে প্রতিযোগিতা করা একেবারেই বেমানান। প্রতিযোগিতা তখন হয় যখন দুদলের মধ্যে সমান সুযোগ থাকে, কিন্তু এই দুটির মধ্যে যখন এত বড় পার্থক্য, তখন আমরা কিভাবে এই দুটির মধ্যে প্রতিযোগিতা করতে পারি? দ্বিতীয়ত, আমাদের দেশের সিনেমা জগৎ অ্যাকশন ফিল্ম বানিয়ে অভ্যস্ত নন। কৌশলী ভিএফএক্স দল এবং স্টান্টম্যান আমাদের নেই। আমাদের জনপ্রিয় নায়ক এবং ডিরেক্টর এসব ঢিসুম ঢিসুম হল কাঁপানো সিনেমা করে অভ্যস্ত নন। ABM সুমন আরিফিন শুভরা চেষ্টা করেছেন, তবে তারা প্রতিবার সফল হতে পারেননি। তাই হঠাৎ তাদের এখন এরকম বিদেশি মুভির সাথে প্রতিযোগিতা করতে বাধ্য করা হলে হার সুনিশ্চিত। ফলশ্রুতিতে দেখা যাবে কোনো সুস্থ প্রতিযোগিতাই হচ্ছে না, যা বিদেশি দল আশা করছেন। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। এবারে বিপক্ষ দলের প্রথম বিতর্কিক জারিন তাসনিম প্রিয়মকে তার যুক্তি উপস্থাপনের জন্য অনুরোধ করছি। তার দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে 4 মিনিট 30 সেকেন্ড। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারি রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। চলচ্চিত্র শিল্পের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের উক্তিটি এভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে, নিজেকে নির্দিষ্ট কোনো শৈলী বা ঘরানার মধ্যে সীমাবদ্ধ করে কেউ কখনো ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ বা সত্যগুলো উপলব্ধি করতে পারে না। যতদিন না পর্যন্ত আমরা আমাদের নিজেদের চলচ্চিত্রের উন্নতি করতে পারি, ততদিন বিদেশি চলচ্চিত্রের জন্য দেশের প্রেক্ষাগৃহে দরজা বন্ধ করে লাভ নেই। জানালার ঘুলঘুলি দিয়ে বিদেশি অতিথি ঠিকই করা নাড়বে। বিজ্ঞ বিচারক মণ্ডলীর সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার বিতার্কিক বন্ধুদের সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের বিতর্কে আমার বক্তব্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বিদেশি চলচ্চিত্রের আমদানি আমাদের দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য হুমকি স্বরূপ। উক্ত বিষয়টির বিপক্ষে প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টি সম্পর্কে আমাদের অবস্থানের সুস্পষ্টতা দৃঢ় করে যাব। বিজ্ঞ বিচারক মণ্ডলী, চলমান চিত্র তথা মোশন পিকচার থেকে চলচ্চিত্র শব্দটি এসেছে, যার অর্থ হলো বাস্তব জগতের চলমান ছবি বা ঘটনা ক্যামেরা বা অ্যানিমেশনের মাধ্যমে কাল্পনিক জগতে ধারণ করা। দেশীয় চলচ্চিত্র বলতে বোঝাচ্ছি দেশে একটি সীমানার মধ্যে নির্মিত চলচ্চিত্র, যা তার সংস্কৃতি, ভাষা এবং স্থানীয় প্রতিভাকে প্রতিফলিত করে। অন্যদিকে একটি নির্দিষ্ট দেশের বাইরে নির্মিত বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সংস্কৃতির অন্তর্দৃষ্টি প্রদান করে এমন চলচ্চিত্রকে আমরা বিদেশি চলচ্চিত্র বলছি। আজ আমরা যে সকল বিষয়গুলোকে দেশীয় চলচ্চিত্র জগতের উন্নয়নের প্রতিবন্ধকতা হিসেবে দেখছি, সেগুলো হলো শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের কাজে উদাসীনতা, মৌলিক গল্পের অভাব ও নকল প্রবণতা, সঠিক প্রচার প্রচারণার অভাব, টাকার লোভে অসুস্থ বিনোদনের অন্তর্ভুক্তি, মাল্টিমিডিয়া ও সাধারণ প্রেক্ষাগৃহের মধ্যকার বৈষম্য এবং সচল সিনেমা হলের সংকট। বিজ্ঞ বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, বিদেশি চলচ্চিত্র আমাদের দেশে তখনই সম্প্রচার করা হয় যখন তা সেন্সর বোর্ডের মূল্যায়নের পরপাশ পায়। সেক্ষেত্রে বিদেশি চলচ্চিত্রের কয়েকটি ইতিবাচক দিক হলো মানসম্মত বিষয়বস্তুর উপস্থিতি, দর্শক সমাগম বৃদ্ধি এবং দর্শক শূন্যতা প্রতিরোধ, চলচ্চিত্র শিল্পীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব জাগরণ ও উন্নত গল্পের সৃষ্টি, মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা ও কূটনৈতিক সম্পর্কে উন্নতি, অন্যান্য ভাষায় দক্ষতা ও বিশ্বায়ন। www.banglainsider.com এর 6 ফেব্রুয়ারি 2018 এর এক প্রতিবেদন অনুযায়ী বিশ্ব চলচ্চিত্রের সেরা 10 দেশের মধ্যে অন্যতম হলো মেক্সিকো। বিশ্ব চলচ্চিত্র আয়ের প্রায় 2 ভাগ আসে মেক্সিকো থেকে। এরা চলচ্চিত্রের মোট আয়ের মধ্যে আমদানি করা ছবি থেকে আয় করে 95 ভাগ, যার বেশিরভাগ নির্মিত হয় হলিউডে। প্রতিযোগিতা সবার সাথে সম্ভব, তুলনা নয়। দেশীয় চলচ্চিত্রের কথা বললে যখন শিল্পী সংকটের কথা উঠে আসছে, তখন এ সম্পর্কে প্রথম আলোর প্রতিবেদনে পরিচালক বদিউল আলমের কথাগুলো গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শুধু নায়ক নায়িকা নয়, মা বাবার চরিত্রে অভিনয়ের জন্য যে শিল্পী দরকার তাও পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে পরিচালকেরা শুধু একজোড়া নায়ক নায়িকা নির্ভর গল্পের ছবি নির্মাণ করছেন, ফলে নবীন শিল্পী তৈরির সুযোগ থাকছে না। এই প্রতিবেদনে আরও উঠে আসে কি করে অভিনয় শিল্পীদের কোনো রকম অনুশীলন ছাড়াই ক্যামেরার সামনে দাঁড় করে দেওয়া হচ্ছে, ফলে অচিরেই ঝরে পড়ছেন তারা। আজ যখন চলচ্চিত্রে অভিনয় শিল্পীর সংকট, তখন দেশীয় চলচ্চিত্রের উন্নয়ন কিভাবে হবে? আর আমাদের দর্শকেরা কাদের দেখায় আসার প্রেক্ষাগৃহে যাবেন? প্রশ্ন রেখে গেলাম বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। বিদেশি চলচ্চিত্রের তুলনায় বাংলাদেশের চলচ্চিত্রের প্রচার অনেক পিছিয়ে। আর যখন ব্যাপক আকারে দর্শক জানতে পারছে না যে কোন ছবি কখন কোথায় মুক্তি পাবে, তখন তারা কি করে প্রেক্ষাগৃহে যাবেন? একটি প্রাণবন্ত সহাবস্থা নিশ্চিত করে যা আমাদের স্থানীয় চলচ্চিত্র নির্মাতা এবং বিশ্ব চলচ্চিত্র সম্প্রদায় উভয়কে উপকৃত করে। আসুন আমরা সুরক্ষাবাদের বাগ্মিতার কাছে নথি স্বীকার না করে সেই সুযোগগুলিকে আলিঙ্গন করি, যা সার্বজনীন চলচ্চিত্রের মঞ্চে আমাদের দেশীয় শিল্পকে উপস্থাপন করে। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে পক্ষ দলের দ্বিতীয় বিতর্কিক রেজওয়ানা হাসানকে তার যুক্তি উপস্থাপনের জন্য অনুরোধ করছি। তার দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে 5 মিনিট।
তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। 2022 সালে যখন হাওয়া সিনেমা আসে তখন সাদা সাদা কালা কালা গানের এই অংশ ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। জেলেদের একদম বাস্তব জীবনচিত্র ফুটে ওঠে সিনেমার মধ্য দিয়ে। চঞ্চল চৌধুরী, নাজিফা তুষির অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন দর্শক সমাজ। যখন বিপক্ষ দল আমাদের দেশীয় সিনেমার কাল দেখতে পান তখন হাওয়া, মিশন এক্সট্রিম, অপারেশন সুন্দরবনের মতো সিনেমাগুলো আমাদের মনে আশার সঞ্চার করে। অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। সরাসরি চলে আসি যুক্তি খণ্ডনে। আমরা যেমন ভেবেছিলাম ঠিক তেমনি বিপক্ষ দলের প্রথম বক্তা বলার চেষ্টা করলেন সিনেমা হলগুলো নাকি মারা যাচ্ছে, বর্তমানের 175টি সিনেমা হল যে আছে সেগুলো নাকি বিলুপ্ত হয়ে যাবে জাওয়ান বা অ্যানিম্যাল মুভির মতো মুভিগুলো নাকি না দেখালে। এই যুক্তির কিছু স্তরে খণ্ডন রয়েছে। প্রথমত, সব হলে জাওয়ান অ্যানিমেল মুক্তি পায় না। বাংলাদেশে হল আছে 70টির মতো, সেখানে জাওয়ান মুক্তি পেয়েছিল 46টি হলে, অর্থাৎ বাকি হলগুলোর দর্শক জাওয়ান দেখে না। তাদের জন্য আমাদের দেশি সিনেমাই অনেক বেশি দরকার, অর্থাৎ প্রায় 35% হলই পুরোপুরি দেশীয় সিনেমার উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, বিদেশি সিনেমা সারা বছর চলবে না। জাওয়ান, অ্যানিমেল সালারের মতো যেগুলো বক্স অফিসে ভালো চলবে বলে ধারণা করা হয়েছে শুধু সেগুলোই আসছে, সব সিনেমার নয়। অর্থাৎ তারা বছরের নির্দিষ্ট কিছু সময় জুড়ে বিরাজ করবে আর বাকি সময় মানসম্মত দেশি সিনেমাই লাগবে। তৃতীয়ত, উচ্চ টাকা দিয়ে রাইটস কেনা। বর্তমানে বেশিরভাগ সিনেমারই রাইটস কিনে প্রদর্শন করছে অ্যাকশন কাট মিডিয়া। সিঙ্গেল স্ক্রিনের টিকেটের যে দাম তা দিয়ে অ্যাকশন কাটসের থেকে মুভির অধিকার নিয়ে চালানোর পর বেশি একটা লাভ হচ্ছে না। এবং চতুর্থত, সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সিঙ্গেল স্ক্রিনের বেশিরভাগ দর্শক সমাজের খেটে খাওয়া মানুষ, তাদের অনেকেই বিদেশি সিনেমার ভাষাগুলো বুঝতে পারে না। তাদের কাছে সাকিব খানের প্রিয়তমা কিংবা সুরঙ্গ বেশি জনপ্রিয়। কিন্তু এভাবে অনৈতিক প্রতিযোগিতায় যখন দেশি সিনেমায় তৈরি হবে না তখন এই সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাবে। এবারে চলে আসে আমার দলের দ্বিতীয় ক্ষেত্র বিশ্লেষণে। বিদেশি চলচ্চিত্রের কারণে কিভাবে আমাদের দেশের চলচ্চিত্রের নিজস্বতা হারিয়ে যাবে। সিনেমাকে বলা হয় সমাজের দর্পণ। আমাদের প্রতিটি সিনেমায় আমাদের সমাজের চিত্র ফুটে ওঠে। যেমন পরাণ, সত্য ঘটনা নির্মিত একটি সিনেমা। অপারেশন সুন্দরবন 2016 থেকে 18 সাল পর্যন্ত সুন্দরবন, খুলনা ও বাগেরহাট অঞ্চলের বিভিন্ন জনপদ হতে জলদস্যু মুক্ত করার অভিযান, বন্যপ্রাণী সংরক্ষণ এবং জলদস্যু মুক্ত পরবর্তী সময়ে সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন পেশার মানুষের জীবন নিয়ে নির্মিত একটি সিনেমা। বিদেশি সিনেমার কবলে যখন সব সিনেমা হলে শাহরুখ খান আর সালমান খানের গানে নাচবে বাংলার তরুণ, তখন কেউ সুন্দরবনের মানুষদের গল্প শুনবে না, জানবে না জেলেদের গল্প হাওয়া থেকে। বছরে আমাদের দুটো ঈদ ঘিরেই সিনেমাগুলো মুক্তি পায়। আর ঈদুল আজহায় সালমান খান সব সময় তার মুভি রিলিজ করবেন। আপনি বলুন, চঞ্চল চৌধুরীর অনবদ্য অভিনয় দেখবে আয়নাবাজিতে নাকি সালমান খানের টাইগার মুভিতে তালি বাজাবে দর্শক সমাজ? আমাদের যে তরুণ বেশ কিছু পরিচালক এসেছেন, যেমন রায়হান রাফি, নুহাস হুমায়ুন, তাদেরকে আমরা কালের বিবর্তনে হারিয়ে ফেলবো। ঠিক যেমনি আমরা চলচ্চিত্র জগৎ থেকে হারিয়ে ফেলেছি আমাদের বাংলার উজ্জ্বল নক্ষত্র পরিচালক কাজী হায়াত, অভিনেতা প্রবীর মিত্র, জামিলুর রহমান শাখা, আফজাল শরীফ, অভিনেত্রী রেহানা জলি প্রমুখ শিল্পীদের মতো মানুষদের। সারা জীবন তারা চলচ্চিত্র জগতে অসামান্য অবদান রেখে গেছেন। জীবনের শেষ মুহূর্তে এসে কেউ রয়েছেন অর্থকষ্টে, আবার কেউ বা রয়েছেন চিকিৎসাহীন অবস্থায়। কিন্তু সারা জীবন যারা আমাদের বাংলা চলচ্চিত্র জগৎকে মাতিয়ে রেখেছিলেন তারা কেন এই দুর্ভাগ্যের শিকার বিজ্ঞ বিচারক মণ্ডলী? এর জন্য দায়ী কে? দায়ী দেশীয় চলচ্চিত্রের বিলুপ্ততা। আর এই বিদেশি চলচ্চিত্রের আমদানির ফলেই দেশীয় চলচ্চিত্রে পড়ছে আজকে হুমকির মুখে। তাই নিজের সংস্কৃতি বাঁচাতে হলে দরকার বিদেশি সংস্কৃতি থেকে বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাই বলছি বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিদেশি চলচ্চিত্রের আমদানি আমাদের দেশীয় চলচ্চিত্রের শিল্পের জন্য হুমকি স্বরূপ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের দ্বিতীয় বিতর্কিক নুসরাত জাহান তাসনিমকে তার যুক্তি উপস্থাপনের জন্য অনুরোধ করছি। তার দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে 5 মিনিট। সিরাজগঞ্জ শহরের লক্ষ্মী সিনেমা হল, হলের সাবেক কর্মচারী শঙ্কর চন্দ্রশীল, বয়স 84 বছর। শেষ বয়সে এসে মানবেতর জীবনযাপন করছেন তিনি। তার এই মানবেতর জীবনযাপনের কারণের দিকে আলোকপাত করলে দেখা যায় মানসম্মত চলচ্চিত্রের অভাবে তার কর্মস্থল বন্ধ হয়ে যাওয়ায় তারা যে করুণ পরিণতি। তিনি বাংলা টিভির এক সাক্ষাৎকারে বলেন, এখন কি করব, অন্য কোনো কাজ করার বয়সও নাই।
তার জন্য এই লক্ষ্মী সিনেমা হলে বসে বসে সময় কাটাই। এভাবেই চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের জীবনমান আজ যখন ঝুঁকির পথে, তখন সেই ঝুঁকি প্রশমন করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে রক্ষা নিয়ে আমাদের আজকের বিতর্কের বিষয়, বিদেশি চলচ্চিত্রের আমদানি আমাদের দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য হুমকি স্বরূপ। শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির বিপক্ষে আমাদের অবস্থান। বিজ্ঞ বিচারক মণ্ডলী, চলচ্চিত্রকে গতিশীল রাখার জন্য প্রথম শর্ত হলো হলগুলোকে গতিশীল রাখা। সেক্ষেত্রে বাংলাদেশে যেখানে 1998 সালের দিকে প্রেক্ষাগৃহের সংখ্যা ছিল প্রায় 1236টি, তা আজ কমে দাঁড়িয়েছে মাত্র 60টিতে। তথ্যসূত্র www.financialexpress.com.bd। আর এর কারণ হলো মানুষ আজ প্রেক্ষাগৃহ বিমুখ। যেখানে নিঃসন্দেহে দর্শক গুণগত মানের অভাবে বেশিরভাগ দেশীয় সিনেমা হতে মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেখানে বিদেশি চলচ্চিত্রের আমদানি কতটুকু হুমকি স্বরূপ? আশা করছি বিজ্ঞ প্রতিপক্ষ যুক্তিযুক্ত উত্তর দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ যখন আমরা সৃজনশীল গল্পের অভাবে পর্যবসিত, তখন পুরো চলচ্চিত্র জগৎকে শুধুমাত্র বিদেশি চলচ্চিত্রের আমদানির উপর ছেড়ে দিলে কি আমাদের দেশীয় চলচ্চিত্র বাঁচানো সম্ভব? আশা করছি উত্তর দিয়ে যাবেন। সরকারি উদ্যোগে চলচ্চিত্র আমদানি করা হলে চলচ্চিত্রগুলো হয় মানসম্মত, দ্বিতীয়ত দর্শক আকর্ষণে উপযোগী, এছাড়াও এতে একটি ব্যবসায়িক লাভ থাকে। 2018 সালের 3রা আগস্ট একটি প্রতিবেদনে উল্লেখিত, দেশে বর্তমানে যে অবশিষ্ট হলগুলো চালু থাকার অন্যতম কারণ হলো বিদেশি ছবির আমদানি এবং এর সাথে উৎসাহ ও দর্শকের আগ্রহ। তথ্যসূত্র বাংলা ট্রিবিউন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, একসময় দেশীয় চলচ্চিত্র ছিল বেশ এগিয়ে। বিজ্ঞ প্রতিপক্ষ ভুলে গেলে চলবে না 60-এর দশকে জহির রায়হান পরিচালিত বেহুলা বা খান আতাউর রহমান পরিচালিত নবাব সিরাজউদ্দৌলা। আপনারা হয়তো ভবিষ্যতে চলচ্চিত্রের অধঃপতনকে দেখতে পেলেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যাশাপূর্ণ ভবিষ্যৎ। লক্ষ্য করুন বিজ্ঞ বিচারক মণ্ডলী, তখনও প্রেক্ষাগৃহে নিয়মিতভাবে প্রদর্শিত হতো ইংরেজি ফার্সি ভাষার ছবিগুলো। এরকম স্বাভাবিক প্রেক্ষাপটকে কিভাবে জটিল করে আমার বিজ্ঞ প্রতিপক্ষ দেশীয় চলচ্চিত্রের জন্য বিদেশি চলচ্চিত্রকে হুমকি স্বরূপ দেখছেন? বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিদেশি চলচ্চিত্রের ভিএফএক্স, ফ্রেমিং, লোকেশন দেশীয় চলচ্চিত্র থেকে তুলনামূলকভাবে উন্নত। উদাহরণ হিসেবে আমরা অ্যাভাটারের কথা বলতে পারি। তাই বিদেশি চলচ্চিত্র আমদানি করা হলে দেশীয় তরুণ নির্মাতারা প্রতিযোগিতায় উৎসাহিত হবেন এবং দেশীয় উন্নত মানের চলচ্চিত্র তৈরিতে সচেষ্ট হবেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এবার আরেকটি বিষয় আলোকপাত করতে চাই। আমরা বর্তমানে বিশ্বায়নের শতাব্দীতে রয়েছি। পশ্চিমে আজি খুলে আছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। অর্থাৎ পৃথিবীর কোনো দেশের চলচ্চিত্র শিল্পই কেবল নিজ দেশের সংস্কৃতি নিয়ে গড়ে ওঠে না, তেমনি আমাদের দেশের চলচ্চিত্র শিল্পও এভাবে গড়ে ওঠেনি। বিশ্বায়নের এই শতাব্দীতে দাঁড়িয়ে কিভাবে আমার প্রতিপক্ষ বন্ধুরা চলচ্চিত্রের আমদানির দিক থেকে বারবার নেতিবাচকভাবে তুলে ধরছেন? আমরা যদি এই বিশ্বায়নের শতাব্দীতে এসে দেশ ও বিদেশের গণ্ডি সুদৃঢ় করতে চাই, তবে তো বিশ্বায়নের অবমাননা হবে, তাই নয় কি বিজ্ঞ প্রতিপক্ষ? ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে এবং আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে ও বিদেশি চলচ্চিত্র হুমকি নয় বরং অনুপ্রেরণা ও সহযোগী হিসেবে গ্রহণ করতে হবে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে পক্ষদলের তৃতীয় বিতার্কিক আহনাফ সিদ্দিককে তার যুক্তি উপস্থাপনের জন্য অনুরোধ করছি। তার দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে 5 মিনিট। এই শহরে আমার মতো ক্রিমিনাল আর একটাও নেই। চঞ্চল চৌধুরীর ক্রাইম থ্রিলার আয়নাবাজির সৌজন্যে বাংলা সিনেমায় প্রাণ ফিরে আসে। একে একে আসে দেবী, গুলোয়ের মতো অভিনব কাহিনী ঘিরে সিনেমা যেমন দর্শক সফল হয়েছে, তেমনি ছিল সৃজনশীল। এমনকি বিদেশি সিনেমা যেমন জাওয়ান বা অ্যানিমেলের মতো দুর্গন্ধযুক্ত পচা কাহিনী নয়। তবু আফসোস, আজ বিপক্ষ দল তাও নাকি আমাদের দেশীয় সিনেমার ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্যে। আজ বিপক্ষ দল বারবার বলে যাচ্ছেন দেশীয় সিনেমাগুলো চলছে না, দেশীয় সিনেমার অভাব। আমি তাদেরকে কিছু তথ্য দিয়ে যাই। 2023 সালে মোট 50টি সিনেমা মুক্তি পায়, যার প্রায় 50%ই ব্যবসা সফল হয়, অর্থাৎ এটি একটি উচ্চ সংখ্যা। এছাড়াও বাংলাদেশে হরর, অ্যাকশন, থ্রিলার, রোম্যান্স সব ক্যাটাগরির সিনেমাই বর্তমানে তৈরি হচ্ছে। কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যথেষ্ট ভালো পরিমাণের সিনেমা নির্মিত হচ্ছে। এছাড়াও আজ দর্শকেরা বোকা নয়, তারা কোনো সিনেমা দেখার পূর্বে রিভিউ শুনে, ট্রেইলার দেখে, তারপর সিদ্ধান্ত নেয় সিনেমাটি দেখবে কি দেখবে না। তাই মানসম্পন্ন সিনেমা যে হচ্ছে এবং দর্শক যে হলে যে তা দেখতে যাচ্ছে সেটি নিশ্চিত এবং এতে কোনো সন্দেহ নেই। আজ আমার দলের প্রথম বক্তা সুস্পষ্টভাবে সংজ্ঞায়ন প্রদান করেছেন এবং দেখিয়ে গেছেন চলচ্চিত্রের মান, শিল্পীদের উন্নয়ন, সেই সাথে সাথে প্রযোজনা সংস্থার প্রেক্ষাগৃহ ইত্যাদি অর্থ উপার্জনের বাধা হিসেবে
কিভাবে আজকে বিদেশি চলচ্চিত্রের আমদানি তা তিনি চিহ্নিত করে গেছেন। এছাড়াও তিনি প্রথম স্তর অর্থাৎ বাজেট ব্যাখ্যা করার মাধ্যমে দেখিয়ে গেছেন কাহিনী এবং নির্মাণ চমৎকার থাকা সত্ত্বেও কেন বাজেটের অভাবে অন্তর্জালের মতো সিনেমাগুলো নির্মাণ করা সক্ষম হচ্ছে না। বিপক্ষ দল আজকে আপনার একটি কথা বলে গিয়েছিলেন, প্রচারণার অভাব দেখা যায়। কেন দেখা যায়? বাজেটের অভাব। অর্থাৎ জিনিসটা এমন হয়ে গেল না যে আপনি আমাদের সাথে একমত পোষণ করছেন। এরপর আজ দ্বিতীয়ত উনি দেখিয়ে গেছেন স্টার পাওয়ার, অর্থাৎ বাংলাদেশে স্টার পাওয়ারের অভাব। তৃতীয়ত মার্কেট ছোট। যেহেতু আমাদের দেশ ছোট, তাই আমাদের দেশে সেই সাথে সাথে বলিউড বা হলিউডের মতো সমানুপাতিক হারে সিনেমা সফলতা অর্জন করতে পারছে না। কেন? কারণ আমাদের মার্কেট ছোট। মাননীয় বিচারক মণ্ডলী, একটি দেশের চলচ্চিত্র একটি দেশের দর্পণ স্বরূপ। আজ নিজের আয়নায় মুখ দেখতে না পেলে যদি অন্যের আয়নায় মুখ দেখতে শুরু করেন, তাহলে তো ধীরে ধীরে নিজের অস্তিত্বই বিলুপ্তির মুখে পড়বে, অর্থাৎ হুমকির মুখে পড়বে। এছাড়াও চলচ্চিত্র সংস্কৃতির প্রতিচ্ছবি, কালের সাক্ষী, দেশের শিল্পী, দেশের শিল্প সংস্কৃতির ধারক ও বাহক। নিজ দেশের চলচ্চিত্র আজ দর্শনের মাধ্যমে আমরা নিজ সংস্কৃতি সম্পর্কে জানতে চাই। আজ বিপক্ষ দলকে প্রশ্ন করি, তাহলে আপনারা বিদেশি সংস্কৃতি থেকে কী জানতে পারেন? বিদেশি সিনেমা থেকে কী জানতে পারেন? বিদেশি কৃষ্টি কালচার, যেখানে আপনি আপনার নিজ কৃষ্টি কালচার সম্পর্কে যথেষ্ট অবগত নন। এছাড়াও মাননীয় বিচারক মণ্ডলী, ওরা 11 জন জীবন থেকে নেওয়া মুখ সাঙ্গ নদীর গ্রেনেড, পালাবি কোথায়, গোলাপিয়াজ ট্রেনে ইত্যাদি সিনেমার কথাগুলো যখন বলি, তখন সেই সোনালি দিনের কথা মনে পড়ে যায়। আজ এই সিনেমার পথ ধরে যদি আমাদের বাংলা সিনেমা এগিয়ে যেতে সক্ষম হয়, তাহলে আমাদের বাংলার সিনেমার পথ আরও সমৃদ্ধ হবে। আজকে আমাদের হলগুলো ঠিক করুন, কিন্তু এর মানে তো এটা হতে পারে না যে বিদেশি চলচ্চিত্র আমদানি করতে হবে। দেশীয় চলচ্চিত্রের মান ভালো করুন, দেশীয় চলচ্চিত্রের জন্য সবাইকে সম্পৃক্ত করুন, তাহলে আজ আমাদের হলগুলো টিকবে, আমাদের দেশীয় চলচ্চিত্র ভালো পর্যায়ে যাবে। এছাড়াও মাননীয় বিচারক মণ্ডলী, তারা বিদেশি চলচ্চিত্রের অনেক সুনাম করে গেলেন, বিদেশি চলচ্চিত্র অনেক শিক্ষা দেয়, বিদেশি চলচ্চিত্রের কারণে আমাদের হলগুলো চলছে। দেখুন, নেপাল কালচার অ্যান্ড ট্রেডিশনের দেওয়া তথ্য মতে হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে। হিন্দি সিনেমার কারণে তাদের সিনেমা বিলীন হয়ে গেছে। আমি বিপক্ষ দলকে প্রশ্ন করতে চাই, তারাও কি চাইবে বাংলাদেশের হলগুলো ধ্বংস হয়ে যাক? তারাও কি চাইবে বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাক? প্রশ্ন করে গেলাম আপনাদের কাছে। পরিশেষে বলতে চাই, আজ আমার বক্তব্য এবং আমার দলের দ্বিতীয় তৃতীয় বক্তার বক্তব্যের মাধ্যমে আমরা সুদৃঢ়ভাবে স্পষ্টভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি বিদেশি চলচ্চিত্রের আমদানি আমাদের দেশীয় চলচ্চিত্রের শিল্পের জন্য হুমকি স্বরূপ। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক সামারা রোশনিকে তার যুক্তি উপস্থাপনের জন্য অনুরোধ করছি। তার দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে 6 মিনিট। কর্মেরে করেছে পঙ্গু নিরর্থ আচারে, জ্ঞানেরে করেছে হত শাস্ত্র কারাগারে। আপন কক্ষের মাঝে বৃহৎ ভুবন, করেছে সংকীর্ণ রুধিদার বাতায়ন। রবীন্দ্রনাথের রচনা অচলায়তন আজও আঙ্গুল দেখায় সমাজের রক্ষণশীলদের। এই নাটকে কবিগুরু মানহীনতার বিরুদ্ধে করেছেন অভিযান, মননের স্বাধীনতার তিনি প্রয়াসী। মানব জীবনের সার্থকতা নিজস্ব গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা নয়, বরং বিশ্ব সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে আপন প্রয়োজন বোধে, আপন সমৃদ্ধিতে তা কাজে লাগানো। মাননীয় বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং যারা শুনছেন সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের বিতর্কের মঞ্চে আমার বক্তব্য। বিতর্কের বিষয় বিদেশি চলচ্চিত্রের আমদানি দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য হুমকি স্বরূপ। তথ্য, তত্ত্ব এবং যথাযথ যুক্তির উপস্থিতিতে উক্ত বিষয়টির বিপক্ষে আমার ও আমার দলের অবস্থান, যা ইতোমধ্যে আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা সুদৃঢ় করে গেছেন। মাননীয় বিচারক মণ্ডলী রবীন্দ্রনাথের পাশ্চাত্য ধারা অবলম্বনে লিখেছেন অনেক গান। এছাড়া নজরুলের সাহিত্যে আরবি ফার্সি শব্দের প্রয়োগ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। তাদের কাজে ভিনদেশি সংস্কৃতির প্রভাব হুমকির সৃষ্টি করেনি, বরং সৃষ্টি করেছিল শৈল্পিক বৈচিত্র্য, আর চলচ্চিত্র তেমনই একটি শিল্প। বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন, যেখানে বিদেশি সংস্কৃতি আমাদের সাহিত্যাঙ্গনকে আরও সমৃদ্ধ করেছে, সেখানে চলচ্চিত্রে কেন তা হুমকির কারণ হবে? মাননীয় বিচারক মণ্ডলী, বিদেশি চলচ্চিত্রের আমদানি নয়, বরং চলচ্চিত্রের ব্যবস্থাপনার ত্রুটি ও মানহীনতাকে আমরা আজ দেশীয় চলচ্চিত্রের হুমকির মূল কারণ বলছি। শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, আন্তর্জাতিক ময়দানে একটা ছবির লড়ার মূল উপাদান হলো মৌলিকত্ব। যে গল্পের মৌলিকতা আর নতুনত্ব যত বেশি, সে গল্প দর্শকের কাছে হয়ে ওঠে ততটাই আকর্ষণীয়। কিছুটা বাস্তবতা মেশাই, কিছুটা স্বপ্ন আর কিছুটা ম্যাজিক, এই সব কিছু মিশিয়ে একটা মিশ্রি তৈরি করি, এটাই আমার ছবি। বুদ্ধদেব দাশগুপ্তের মতো চলচ্চিত্রকারেরা এমনভাবেই নিজস্বতা আর সৃজনশীলতার সংমিশ্রণে আমাদের উপহার দিয়েছিলেন অবিস্মরণীয় সব গল্প। অথচ আজকের চলচ্চিত্রে নকল প্রবণতার কথা না বললেই নয়। সাইমন সাদিক
অভিনীত মায়াবিনী হতে শুরু করে সাকিব বুবলির বিদ্রোহ, আজ অধিকাংশ সিনেমাই বিদেশি সিনেমার নকল। তথ্যসূত্র সময় টিভি, 1 অক্টোবর 2017। মাননীয় বিচারক মণ্ডলী, বাংলা চলচ্চিত্রের সোনালী যুগে এদেশে হলিউড চলচ্চিত্রের অবাধ প্রদর্শন চালু ছিল, কিন্তু তা সত্ত্বেও বাংলা চলচ্চিত্রের কোনো ক্ষতি হয়নি, বরং আমরা পেয়েছি ছুটির ঘন্টা, বেদের মেয়ে জ্যোৎস্না, ওরা 11 জনের মতো কালজয়ী ও মৌলিক সব চলচ্চিত্র। এক্ষেত্রে আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন, যদি সত্যি বিদেশি চলচ্চিত্র হুমকি স্বরূপ হতো তবে কি করে সেকালে বাংলা চলচ্চিত্র এতটা সমৃদ্ধ ছিল? বিজ্ঞ প্রতিপক্ষ, ধরুন বিদেশি চলচ্চিত্রের আমদানি বন্ধ করে আপনারা স্বস্তির শ্বাস ফেললেন এবং বললেন, যাক বাঁচিয়ে ফেলেছি দেশের চলচ্চিত্র শিল্পকে। কিন্তু আপনার এই স্বস্তির শ্বাস ফেলতে ফেলতেই একজন দর্শক টেলিভিশনের সামনে বসে দেখা শুরু করলেন বিদেশি চ্যানেলের বিদেশি কোনো চলচ্চিত্র, অথবা আপনার ছোট ভাই বা বোন আপনার পাশেই বসে মোবাইলে ডাউনলোড করলো বিদেশি কোনো সিনেমা, অথবা আপনি হয়তো আজ বাসায় গিয়ে নেটফ্লিক্সে দেখতে লাগলেন বিদেশি কোনো ওয়েব সিরিজ। অর্থাৎ বিজ্ঞ প্রতিপক্ষ, যতটাই চেষ্টা করুন বিদেশি চলচ্চিত্রের আমদানিকে বন্ধ করে দিতে, এর বিপরীতে যতদিন পর্যন্ত না দেশে মানসম্মত চলচ্চিত্র তৈরি হচ্ছে যা দেখে আমরা বলতে পারবো এটা আমাদের দেশের নির্মাণ, ততদিন পর্যন্ত দেশের চলচ্চিত্র শিল্পকে রক্ষা করা কোনো ক্রমেই সম্ভব নয়। মাননীয় বিচারক মণ্ডলী, বিদেশি সিনেমা প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। এক্ষেত্রে মেধাবীরাই টিকে থাকে, আমাদের ভিত্তি এতে আরও মজবুত হয়। বিদেশি চলচ্চিত্র আমদানি প্রশ্নে 6 জুলাই 2021 দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে চলচ্চিত্র সেন্সর বোর্ড সদস্য, অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস বলেন, বিদেশি সিনেমা আসলে সব শেষ হয়ে যাবে, এই কথা যারা বলেন তারা দুর্বল। আমি বলি, সিনেমা হলগুলো বাঁচাতে আজ বিদেশি সিনেমা অক্সিজেনের মতো কাজ করবে এবং পাশাপাশি আমাদের প্রজন্মের মেধাকে শানিত করবে। ভালো কাজে প্রতিযোগিতার প্রয়োজনীয়তাটা অনস্বীকার্য। এক্ষেত্রে বিদেশি চলচ্চিত্রকে না বলে আপনারা কি প্রতিযোগিতা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে না বিজ্ঞ প্রতিপক্ষ? সদুত্তর পাওয়ার আকাঙ্ক্ষায় রইলাম। মাননীয় বিচারক মণ্ডলী, দর্শক সর্বদা উত্তম বিনোদনের জন্য পিপাসু। আজ আমাদের প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন জওয়ান চলচ্চিত্রের কথা। যদি আমদানিকৃত বিদেশি চলচ্চিত্রের সাথে তুলনা করি, প্রথম আলোর তথ্যানুসারে বাংলাদেশে প্রচারের প্রথম সপ্তাহে পাঠান ও জওয়ান চলচ্চিত্র আয় করে যথাক্রমে 25 লাখ টাকা এবং 55 লাখ টাকা। পাশাপাশি প্রচারের প্রথম সপ্তাহে প্রিয়তমা এবং সুরঙ্গ আয় করে যথাক্রমে 10 কোটি 30 লাখ টাকা এবং 2.5 কোটি টাকা। অর্থাৎ ভালো চলচ্চিত্র তৈরি হলে যতই বিদেশি চলচ্চিত্র দেখার সুযোগ থাকুক না কেন, মানুষ দেশীয় চলচ্চিত্র দেখবেনই। এক্ষেত্রে হুমকির প্রশ্নই ওঠে না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, চলচ্চিত্র আমদানি রপ্তানি মুক্ত বাজার অর্থনীতির উদাহরণ, যার মূল কথা যোগ্যতার জয় আর অযোগ্যের বিদায়। এক্ষেত্রে দর্শক সেটাকেই গ্রহণ করবে যা অধিক মানসম্মত। এতে চলচ্চিত্র জগতে সচেতনতার সৃষ্টি হবে, হুমকির নয়। আর যখন আমরা নিজেরাই দেবী, সুরঙ্গ, আয়নাবাজির মতো চলচ্চিত্র রপ্তানি করে লাভবান হচ্ছি, সেক্ষেত্রে নিজ দেশে ভিনদেশি চলচ্চিত্র প্রচার বন্ধ করে দেওয়া কি দ্বিভাব মন মানসিকতার পরিচায়ক নয়? আশা করি সদুত্তর পাবো। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ এবং সকল শ্রোতাদের অনুরোধ জানাচ্ছি, আসুন দেশীয় চলচ্চিত্রের হুমকির কারণ হিসেবে বারবার বিদেশি চলচ্চিত্রের আমদানিকে দায়ী না করে নিজস্ব ত্রুটিগুলো সংশোধনে সচেষ্ট হই। তবেই নিঃসন্দেহে আমরা ফিরে পাবো রূপালী পর্দার সেই সোনালী দিনগুলি। ধন্যবাদ সকলকে। এরই সাথে শেষ হলো গঠনমূলক পর্বের বিতর্ক। এবারে যুক্তি খণ্ডনের পালা। প্রথমেই পক্ষ দলের মনোনীত বিতার্কিক হিসেবে যুক্তি খণ্ডন করতে আসছে ইশিকা আহসান। তার দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে 3 মিনিট। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, যুক্তি খণ্ডন পর্বে আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বললেন আমাদের দেশীয় সিনেমা নাকি মান খারাপ। ঐতিহ্যবাহী ঢালিউড, এর পরিচালক, প্রযোজক, অভিনেতা সকলে অত্যন্ত দক্ষ, কিন্তু কেবলমাত্র আমাদের বাজেটের অভাবের কারণে আমরা প্রিয়তমা, পরাণের মতো চলচ্চিত্র সর্বদা আনতে পারছি না। কিন্তু সেই জায়গায় যখন আপনারা বিদেশি সিনেমা আমদানি করছেন, অবশ্যই আগুনে ঘি ঢালার কাজটি হয়ে যাচ্ছে। প্রতিপক্ষ দল আমাদের বললেন যে আমরা বিদেশি সিনেমাকে নকল করে আমাদের দেশি সিনেমার যে শিল্পটাকে তো ধ্বংস করে ফেলছি। আজ এটাই তো আমাদের কথা। আজকে বিদেশি সিনেমা আমদানি হচ্ছে, তাই বলে তো আমাদের দেশের মানুষের সেটা নকল করার জন্য দাঁড়াচ্ছে। নকল করার জন্য দাঁড়াচ্ছে বলেই তো তারা আজকে নিজেদের সংস্কৃতিকে ধ্বংস করে ফেলছেন। আজকে প্রতিপক্ষ দল বললেন সিনেমা নাকি প্রচারণা তারা দেখতে পাচ্ছেন না। কিভাবে দেখবেন যখন বিদেশি সিনেমার জন্য সারা বিশ্বে এখন প্রচারণা হচ্ছে, সেখানে বিদেশি সিনেমা যখন জায়গা দখল করে নিয়েছে, তখন কিভাবে আমাদের দেশীয় সিনেমাগুলো প্রচারিত হবে? আজকে প্রতিপক্ষ আমাদের বললেন দর্শকদের আগ্রহের কথা। দর্শকরা অবশ্যই আগ্রহী হবে যখন একটি ভালো চলচ্চিত্র আসবে। আজকে প্রতিপক্ষ দল আমাদের আরও বললেন যে নতুন করে প্রেরণা দেওয়ার জন্য, যারা নতুন হচ্ছে নবীন অভিনেতা, তাদের হচ্ছে অনুপ্রেরণার জন্য আমাদের লাগবে
বিদেশি সিনেমাগুলো। আজকে বিদেশ থেকে ঠিক কী ধরনের সিনেমা আমাদের দেশে আমদানি হচ্ছে? আমাদের দেশে জওয়ান, কিসিকে ভাই কিসিকে জান, এই ধরনের সিনেমাগুলো আমদানি হচ্ছে, যেখানে রয়েছে প্রচুর পরিমাণে হিংস্রতা। প্রতিপক্ষ দল আমাদের বুঝিয়ে যেতে পারেনি কীভাবে এই সিনেমাগুলো আমাদের দেশের নায়ক নায়িকাদের অনুপ্রেরণা জগাবেন। আজকে প্রতিপক্ষ দল বললেন আমাদের সিনেমার মান হচ্ছে এতটাই খারাপ, তাই জন্য আমাদের অভিনেতা অভিনেত্রীরা আমাদেরকে ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। তারা এই মানের জন্য যাচ্ছে না, তারা বরঞ্চ যাচ্ছে নিজেদের একটি আরও উন্নত সুশৃঙ্খল একটি জীবনযাপনের জন্য। এখানে অবশ্যই বিদেশি সিনেমা আমদানি কোনো কথা। আজকে প্রতিপক্ষ দল আমাদের বললেন যে টিভি চ্যানেলের নাকি তারা খুললেই দেখতে পাবেন বিদেশি সিনেমা নিয়ে, কিন্তু আজকে তো বিতর্কের কোনো বিষয়ই ছিল না যে আমরা টিভি চ্যানেলে কথা বলবো। আজকে বিতর্কের শুরুতেই পক্ষদল বলে নিয়েছেন তাদের বিতর্কটি হবে অবশ্যই সিনেমা হলগুলোকে কেন্দ্র করে। তাহলে প্রতিপক্ষ দল কেন আজকে আমাদেরকে টিভি চ্যানেলের কথা বললেন? তাই আবারও বলছি, বিদেশি সিনেমা আমদানি আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য হুমকি স্বরূপ। ধন্যবাদ। এবারে বিপক্ষ দলের মনোনীত বিতার্কিক হিসেবে যুক্তি খণ্ডন করতে আসছে সামারা রোশনি। তার দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, আমাকে আবারও আমার বক্তব্য পেশ করার সুযোগ প্রদানের জন্য। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা আজ বিদেশি চলচ্চিত্রের নেতিবাচক দিক তুলে ধরতে এতটাই উঠে পড়ে লেগে গেছেন যে তারা ভুলেই যাচ্ছেন আজ আমাদের আলোচনার বিষয়বস্তু বিদেশি চলচ্চিত্র সম্পর্কে নয়, বরং দেশীয় চলচ্চিত্রের হুমকি সমূহ চিহ্নিতকরণ। আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ বারবারই কিছু স্ববিরোধী কথা বলে গেলেন এবং তারা আমাদের অধিকাংশ প্রশ্নেরই উত্তর দিয়ে যাননি। আমার বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গিয়েছিলেন মনপুরার উদাহরণের কথা। মনপুর রায়ের মতো সিনেমা অর্থাৎ তেমন মৌলিক চলচ্চিত্র আজ তৈরি হচ্ছে না বলে গেলেন তিনি। আর তাই তো আমরা বলে গিয়েছিলাম যে মৌলিক গল্পের অভাবের কারণেই আজ দেশীয় চলচ্চিত্র হুমকির মুখে, বিদেশি চলচ্চিত্রের কারণে নয়। আমার বিজ্ঞ প্রতিপক্ষ যে গানগুলোর কথা উল্লেখ করলেন সেগুলোই ধরে রাখলেই তো আমাদের উন্নততর দেশীয় চলচ্চিত্র শিল্প নির্মাণে আমরা সচেষ্ট হতে পারবো। আমার বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা আরও বলে গেলেন বাজেটের কথা। যদি বাজেটই মূল ভিত্তি হতো তবে আজ বলিউড কখনোই তুলনামূলক কম বাজেটের তেলেগু সিনেমা নকল করতো না। তবে বাজেটই যদি মূল কারণ হতো তবে উন্নতি করতে পারতো না তামিল তেলেগু সিনেমা কিংবা কলকাতার সিনেমা। ওরা পারলে আমরা পারবো না কেন? আমার প্রতিপক্ষ আজ বারবার গ্লোবাল সুপারস্টার শাহরুখ খান বা সালমান খানের সঙ্গে চঞ্চল চৌধুরীর একটি অবাস্তব তুলনা দেখিয়ে গিয়েছিলেন। আমার বিজ্ঞ প্রতিপক্ষের তৃতীয় বক্তা বারবারই ভারতীয় চলচ্চিত্রের কথা বলে গেলেন এবং প্রথম ও দ্বিতীয় বক্তাও তাই করে গেলেন। তবে বিদেশি চলচ্চিত্র বলতে শুধু ভারতীয় চলচ্চিত্রকে বোঝাচ্ছে না, এটি পুরো বিশ্বের চলচ্চিত্রকে বোঝাচ্ছে। প্রচারণার অভাবের পেছনে বাজেট দায়ী নয়, দায়ী উদ্যোগের অভাব, উদ্যমের অভাব। সিনেমায় মানুষ কৃষ্টি কালচার দেখতে যায় না, বিনোদনের জন্য যায়। আর সিনেমা হলগুলো সচল রাখতে বিদেশি চলচ্চিত্র আমদানি কিংবা বিদেশি চলচ্চিত্র সম্প্রচারের যে গুরুত্ব তা আমার দ্বিতীয় বক্তা একটি সুন্দর প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে আগেই প্রমাণ করে গিয়েছিলেন। বিদেশি সিনেমা উন্মুক্ত থাকার চেয়ে বৈধভাবে আমদানি করা হলে বরং নকল প্রবণতা সহজেই ধরা পড়ে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ আজ একটা অ্যানিমেল সিনেমার উদাহরণ দিয়ে গেলেন। বাংলা নিউজ 24-এর 3 ডিসেম্বর 2023-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাংলা অ্যানিমেল সিনেমাটি শিশুদের জন্য নয়, সেন্সর বোর্ড থেকে একে এ সার্টিফিকেট প্রদান করা হয়। শুধু তাই নয়, এতে ঘনিষ্ঠ দৃশ্য বাদ ও কিছু সংশোধনও দেওয়া হয়। অর্থাৎ বর্তমানে দেশি ও বিদেশি উভয় চলচ্চিত্রই সেন্সর বোর্ডের অনুমোদন পেয়ে মুক্তি পায়। এখানে অপসংস্কৃতির প্রচারের কোনো কথাই ওঠে না। সংস্কৃতির আদান প্রদান নেতিবাচক কিছু নয়, বরং বিশ্বায়নের এই যুগে তা অনস্বীকার্য। বাংলার রত্ন রবীন্দ্রনাথ, মধুসূদন দত্ত কিংবা নজরুল বিদেশি সংস্কৃতির জ্ঞানার্জনে আপন রচনাকে করেছিল আরও সমৃদ্ধ। এই বিশ্বের সাথে পরিচিত হতে ভিনদেশি সংস্কৃতির সম্পর্কে আমাদের জানতেই হবে, আর তা কখনোই শুধু নিজস্ব সাহিত্য ও চলচ্চিত্র দেখে সম্ভব নয়। অর্থাৎ বিদেশি চলচ্চিত্র আমাদের সংস্কৃতির অবমাননা করছে না, বরং চলচ্চিত্রের আমদানি রপ্তানি আমাদেরকে সুযোগ করে দিচ্ছে নিজ দেশকে বিশ্ব দরবারে তুলে ধরার। আর তাই তো আজ এই মঞ্চে দাঁড়িয়ে বারবারই বলে যাব, বিদেশি চলচ্চিত্রের আমদানি কখনোই দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য হুমকির কারণ নয়। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক, যুক্তি ও যুক্তি খণ্ডন শেষ হলো। এবারে প্রশ্নোত্তরের পালা। আমাদের বিচারক প্যানেল থেকে সম্মানিত বিচারক অধ্যাপক ডক্টর হারুনা রশিদ, প্রক্টর, মডারেটর ও সাবেক সভাপতি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, উভয় দলকে একটি করে প্রশ্ন করবেন, যার উত্তর প্রদানের জন্য উভয় দলের নির্বাচিত একজন বিতার্কিক 2 মিনিট সময় পাবেন। 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এ পর্যায়ে আমি পক্ষ দলকে যে প্রশ্নটি করছি সেটি হলো, ওটিটি, ইউটিউব এবং নেটফ্লিক্স প্ল্যাটফর্মে দর্শক হিন্দি বা ভারতীয় মুভি এমনিতেই দেখছেন, তাহলে হলে গিয়ে এই মুভিগুলো দেখলে দর্শকের সংখ্যা আরও বাড়ে, তাহলে বিদেশি চলচ্চিত্র নিয়ে আপত্তির জায়গাটা কোথায়?
ধন্যবাদ আমাকে প্রশ্নোত্তর পর্বে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত, ওটিটি প্ল্যাটফর্ম বা বড় হলের প্রতি স্বাভাবিকভাবেই মানুষের একটি আকর্ষণ থাকে বড় পর্দার প্রতি। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম বাংলাদেশে সেরকমভাবে জনপ্রিয় না। ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশ যদি বিদেশি চলচ্চিত্র সম্পর্কে দেখতেও পারে বা বিদেশি সংস্কৃতি সম্পর্কে জানতেও পারে, সেটি যখন বড় পর্দায় আমি আরও ঢালাওভাবে সেটি প্রকাশ করব বা প্রচার করব, তখন এই যে বড় হলের প্রতি যে মানুষের একটি আকর্ষণ, বড় হলে যে নিজের সংস্কৃতি নিজের সমাজকে দেখার যে আকর্ষণ, সেই আকর্ষণটাও কিন্তু তখন চলে যাবে। আজ আমরা ওটিটি বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকলে সেখানে আদান প্রদান হয়, অর্থাৎ আজ আমার সংস্কৃতিও আমি অন্যের কাছে তুলে ধরতে পারছি, আবার অন্যের সংস্কৃতিও আমি নিজের মধ্যে ধারণ করতে পারছি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, বাংলাদেশের চলচ্চিত্র রপ্তানি খুব কমই দেখা যায়, আমদানিটাই বেশি হয়। তাই বড় হলে যদি আমরা অন্তত নিজ দেশে অন্তত যদি বড় হলে আমাদের সিনেমাগুলো না চালাই, তাহলে এই যে মানুষের মধ্যে যে সংস্কৃতি সেটাও হারিয়ে যাবে। তাই বড় পর্দার প্রতি যে মানুষের আকর্ষণ বা ঝোঁক, সেই ঝোঁক বা আকর্ষণটার ধরে রাখার জন্যই আমাদের নিজ দেশের সংস্কৃতি বা নিজ দেশের চলচ্চিত্র আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। এছাড়াও মানুষ ওটিটি প্ল্যাটফর্ম বা ইউটিউবের মাধ্যমে বিদেশি চলচ্চিত্র সম্পর্কে জানতে পারে। এর জন্য প্রয়োজন করে আবার আমাদের বিদেশি চলচ্চিত্র আমদানির কোনো প্রয়োজন নেই। এছাড়াও একটি তথ্য বিপক্ষ দলকে জানিয়ে যেতে চাই যে এই যে বিদেশি চলচ্চিত্র যে আমদানি করা হয়, এই আমদানির জন্য এক বড় শ্রেণী মুনাফা অর্জন করে বা এক্ষেত্রে একটা টাকা হাতিয়ে নেয়। এখন আমরা যদি এই আমদানিটা বন্ধ করে দেই বা বন্ধ না করে সেটাকে যদি আমরা সীমিত করে দেই, তাহলে এই যে আমরা নিজ সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো, নিজ সংস্কৃতি সম্পর্কে অবগত হতে পারবো, নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারবো, কৃষ্টি কালচারের সম্পর্কে জানতে পারবো। এটি আমাদের সবার মাঝে থাকবে। অর্থাৎ যতটুকু সংস্কৃতি বেঁচে আছে, যদি সেগুলো বিদেশি সংস্কৃতির ছোবলে ধ্বংস হয়ে যায়, তাহলে তো সত্যি আমরা নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারবো না। ধন্যবাদ। এ পর্যায়ে বিপক্ষ দলের প্রতি আমার প্রশ্নটি হলো, বিদেশি চলচ্চিত্রের আমদানি আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য যদি হুমকি না হয় আশীর্বাদ হয়, তাহলে সিনেমা হলের সংখ্যা দিন দিন কমছে কেন? ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে পুনরায় সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের দেশে বিদেশি চলচ্চিত্রের আমদানি হুমকি না হয়ে আশীর্বাদ, তাহলেও সিনেমা হলের সংখ্যা কমছে। এর মূল কারণ হিসেবে বলা যায়, আমরা বিদেশি চলচ্চিত্র আমদানি করছি তা খুবই সংখ্যালঘিষ্ঠ। সেক্ষেত্রে আমরা বিদেশি কেবল কয়েকটি ভালো মানের ছবি নির্মাণ করছি, কিন্তু আমাদের দেশীয় যে চলচ্চিত্র আছে তা সেই অনুপাতে দেশীয় চলচ্চিত্রের সংখ্যা খুবই কম। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য প্রণোদনা বৃদ্ধি করি, আমরা যদি দেশীয় ভালো মানের চলচ্চিত্র বৃদ্ধি করি, এছাড়া বিদেশি শুধু হলিউড বলিউড এগুলোকে কেন্দ্র না করে অন্যান্য যেই চলচ্চিত্র জগৎগুলো আছে সেখান থেকেও যদি আমরা চলচ্চিত্র আমদানি করি, সেক্ষেত্রে আমাদের মানুষের মধ্যে বিশ্বায়ন বা অন্য দেশের সংস্কৃতি চর্চা বা নিজের সংস্কৃতির সাথে অন্য দেশের সংস্কৃতি মিলিয়ে যে একটা বর্তমানের যে সময়, সেই সময়টা যদি তারা পার করে, তাহলে খুব সহজেই সিনেমা হলের সংখ্যা না কমে বরং মানুষ সিনেমা হলের প্রতি আকৃষ্ট হবে এবং সিনেমা হলের সংখ্যা বৃদ্ধি পাবে। বাংলাদেশের বেশিরভাগ সিনেমা হলে কেবলমাত্র নিজ দেশীয় সিনেমাই দেখানো হয়। হাতে গোনা কয়েকটি সিনেমা হলে কেবলমাত্র বিদেশি চলচ্চিত্র আমদানি করা হয়। সেক্ষেত্রে যদি কেবল ঈদ কেন্দ্রিক না হয়ে কিংবা সারা বছরের জন্য যদি আমরা আমাদের দেশীয় চলচ্চিত্র তৈরি করি, সেক্ষেত্রে সিনেমা হলের সংখ্যা আরও বাড়বে। অর্থাৎ আমাদেরকে নিজেদের চলচ্চিত্রর মান বৃদ্ধি করতে হবে এবং কেবল বলিউড টলিউড ইত্যাদি শিল্পজগতের চলচ্চিত্র দেশে না এনে ফ্রান্স, ইতালি কিংবা মেক্সিকো বিভিন্ন ধরনের যেই দেশগুলো আছে সেগুলোর চলচ্চিত্র আমাদের দেশে আনতে হবে। এভাবেই আমরা হলমুখী হতে পারবো এবং সিনেমা হলের সংখ্যা বাড়াতে পারবো। ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ হলো সার্বিক যুক্তিতর্ক। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিতর্কের ফলাফল প্রকাশ করা হবে। মধ্যবর্তী এই সময়টিতে আমাদের বিতার্কিকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন জনাব রথীন্দ্রনাথ দত্ত, প্রাক্তন বিতার্কিক ও সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। বিদেশি চলচ্চিত্রের আমদানি আমাদের দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য হুমকিস্বরূপ। পৃথিবীতে একটা নিয়ম আছে, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, অর্থাৎ মুক্তবাজার অর্থনীতিতে আমরা যদি বলি যে পণ্যের গুণগত মান ভালো, সেই পণ্য তার জায়গা দখল করে নেবে। এর জন্য অন্য কোনো মাধ্যমের দরকার নেই, কারণ আমরা যে পণ্যই ব্যবহার করি না কেন চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে ভালোটা গ্রহণ করার জন্য। তাই আমাদের দেশে বিদেশি চলচ্চিত্র যদি মান ভালো হয় তাহলে তার বাজার সে তৈরি করে নেবে, আমাদের চলচ্চিত্রের মান খারাপ হলে বাজার নষ্ট হয়ে যাবে।
দুইটি দলের বিতার্কিক তাদের বক্তব্য দিয়ে তথ্য দিয়ে উপস্থাপন করেছে যে আজ আমাদের দেশের চলচ্চিত্র ধ্বংসের মুখে, কারণ বিদেশি চলচ্চিত্র তাদের রাহুগ্রাস করেছে আমাদের উপরে। এর প্রধান একটা কারণ হচ্ছে বিদেশে যে কোনো সিনেমা যদি আমরা দেখি, যদি বাহুবলীর কথা বলি, 500 কোটির মতো রুপি তারা খরচ করেছে একটা সিনেমা তৈরি করতে। আমাদের দেশের একটা সিনেমা তৈরি করতে সর্বোচ্চ 5 থেকে 10 কোটি টাকা খরচ করা হয়। কিছুক্ষণ আগে যেটা বললাম, যত গুড় তত মিষ্টি, যত বেশি টাকা দেওয়া হবে সেই শিল্পের মানটা তত উন্নত হবে। সেখানে অনেক কিছু ফুটিয়ে তোলা সম্ভব, যেটা হলিউড বলিউডে সম্ভব, আমাদের দেশে সম্ভব না। কম বাজেট তাই কম সম্মানী, কম সম্মানী তাই কম মেধা, কম মেধা তাই কম পরিশ্রম, কম পরিশ্রমের কারণে কম প্রেক্ষাগৃহ, কম আয়, সিনেমা বাজার পাচ্ছে না। আমি মনে করি সব মিলিয়ে বিতর্ক সুন্দর হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমি একজন বিচারক হিসাবে আমি নিজে দ্বিধা ছিলাম। কখনো মনে হচ্ছে এরা তো খুব ভালো বলছে, আবার এই পক্ষ শুনে এরা আরও ভালো বলছে। বাট আমাকে নাম্বার দিতে হয়েছে, আমার সহবিচারক নাম্বার দিয়েছেন। মনে করি একটি সুন্দর ফলাফল হবে। আমি দর্শকদের অনুরোধ জানাবো, বাংলাদেশ টেলিভিশন সেই দীর্ঘকাল ধরে এই আমাদের বাংলাদেশে একটি শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে আসছে। আপনারা দেখছেন মান উন্নত হচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের প্রচেষ্টার সাথে আপনারা থাকবেন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এবারে আমাদের অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ মুহূর্ত, অর্থাৎ ফলাফল ঘোষণার পালা। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ ইতোমধ্যে ব্যালটের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছেন। সংখ্যাগরিষ্ঠ ব্যালট অর্থাৎ 3টি ব্যালটের মাঝে 2টি ব্যালট যেই দল লাভ করবে সেই দলকেই বিজয়ী বলে ঘোষণা করা হবে এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও আমরা এই একই পন্থা অনুসরণ করব। আমি এখন বিচারকদের কাছ থেকে ব্যালটগুলো সংগ্রহ করে নিচ্ছি। দর্শক, ফলাফল আমার হাতে চলে এসেছে। লাল ব্যালটের মাধ্যমে আমরা জানতে পারবো আজকের বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিকের নাম এবং সবুজ ব্যালটের মাধ্যমে আমরা জানতে পারবো আজকের প্রতিযোগিতার বিজয়ী দলের নাম। প্রথমেই আমি সবুজ ব্যালট খুলে নিচ্ছি। প্রথম সবুজ ব্যালট অনুযায়ী আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দল পক্ষ দল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা। দর্শক, দ্বিতীয় ব্যালট অনুযায়ী আজকের প্রতিযোগিতার বিজয়ী দল পক্ষ দল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা। অভিনন্দন। দর্শক, আমরা 2টি ব্যালটের ফলাফল পেয়ে গিয়েছি, অর্থাৎ আজকের প্রতিযোগিতার বিজয়ী দল পক্ষ দল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা। তবুও তৃতীয় ব্যালটটি খুলে নিচ্ছি এবং তৃতীয় ব্যালট অনুযায়ী আজকের প্রতিযোগিতার বিজয়ী দল পক্ষ দল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা। দর্শক, 3-0 ব্যালটের ব্যবধানে আমরা আজকের প্রতিযোগিতার বিজয়ী দল হিসেবে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের মেধাবী সব বিতার্কিকদের পেয়ে গিয়েছি। এবারে জেনে নেওয়ার পালা আজকের পর্বের শ্রেষ্ঠ বিতার্কিকের নাম। প্রথম ব্যালট অনুযায়ী আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক পক্ষ দলের তৃতীয় বিতার্কিক আহনাফ সিদ্দিক। দর্শক, দ্বিতীয় ব্যালট অনুযায়ী আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক পক্ষ দলের তৃতীয় বিতার্কিক আহনাফ সিদ্দিক। দর্শক, আবারও আমরা 2 ব্যালটের মাধ্যমে জানতে পারলাম আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক পক্ষ দলের তৃতীয় বিতার্কিক আহনাফ সিদ্দিক। তৃতীয় ব্যালটটি খুলে নিচ্ছি। দর্শক, তৃতীয় ব্যালট অনুযায়ী আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক পক্ষ দলের তৃতীয় বিতার্কিক আহনাফ সিদ্দিক। অভিনন্দন আপনাদের সবাইকে এবং অভিনন্দন আজকের শ্রেষ্ঠ বিতার্কিককে। দর্শক, আমাদের জাতীয় টেলিভিশন বিতর্কের লক্ষ্যই হলো আপনাদের মূল্যবোধকে জাগ্রত করা। এই আশা ব্যক্ত করছি এবং আজকের বিতর্ক প্রতিযোগিতা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।